কুমিল্লায় ধর্ষণ মামলার মূল আসামি সহ ৫ জন গ্রেপ্তার, দ্রুত বিচারের আশ্বাস আইন উপদেষ্টার। এনবিআর এর কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দ্বিতীয় দিনের মতো অচল অবস্থা সব বন্দরে, পণ্যবাহী ট্রাকের জট। নৌবাহিনীর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার উদ্যোগ ৭ জুলাই থেকে হচ্ছে কার্যকর। জামালপুরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় ইউপি সদস্যকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্তদের ধরতে কাজ করছে পুলিশ। বগুড়ায় নিখোঁজের ৩ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার দাবি পরিবারের। স্বাগত জানাচ্ছি সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা। এতক্ষণ শিরোনাম বলছিলাম, চলে যাচ্ছি পুরো খবরে। কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামি ফজর আলীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও মামলা হবে বলে জানিয়েছে পুলিশ। ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে কুমিল্লার মুরাদনগরে বেড়াতে এসেছিলেন বাবার বাড়িতে। বৃহস্পতিবার রাতে একই গ্রামের ফজর আলী ঘরে ঢুকে ধর্ষণ করে ওই নারীকে। পরে তার চিৎকারে এগিয়ে আসে প্রতিবেশীরা। এ সময় ফজর আলীকে আটক করে মারধর করা হয়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ফজর আলী। এরই মধ্যে ঘটনার ভিডিও ধারণ করে কয়েকজন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হোক, এইটা শুধু আমার প্রত্যাশা না, সকলেরই প্রত্যাশা। তো জিনিসটা অবশ্যই কেন ছড়াইছে, ও কি উদ্যোগ নিয়ে ছড়াইছে, কার কারণে ছড়াইছে, এটা ওদেরকে অবশ্যই নিয়ে এসে তদন্ত করে এটা ওদেরও বিচার করা উচিত। শুক্রবার থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে শনিবার রাতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানায় স্থানীয়রা। ওনার যেটা বাসার রাস্তা, ওইটা আমরা যুব সমাজ দ্বারা, আমি বলবো বিশেষ করে যুব সমাজরা মিলে ওনার রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি। ধর্ষণের ঘটনায় রোববার সকালে প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ভিডিও ধারণ ও প্রচারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রবাসীর স্ত্রী ওনার বাপের বাড়ি বেড়াতে আসছিলেন, তখন এই ঘটনা ঘটে এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভিতর ঢুকে ওই ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায়। এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে ভুক্তভোগী নারীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, যেই মূল আসামি ফজর আলী এবং সাথে আরো ৪ জন যারা গ্রেপ্তার হয়েছেন ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য, এই ৫ জন আসামিকে কোথায় রাখা হয়েছে এবং কখন আদালতে তাদেরকে তোলা হবে? যারা ভিডিও ধারণের জন্য অভিযুক্ত, মূলত যারা এই ধর্ষণের ঘটনার পরবর্তী ভিডিওটি ফেসবুকে ছড়িয়েছে, যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কিছুক্ষণ আগেই আদালতের জন্য মুরাদনগর থানা থেকে পাঠানো হয়েছে। আজকের মধ্যেই তাদেরকে আদালতে পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন। আর ফজর আলী, যিনি এই মামলায় অভিযুক্ত একমাত্র আসামি, তাকে আজ ভোরবেলা পুলিশ ঢাকার সায়দাবাদ থেকে গ্রেফতার করেছিল। সে মূলত এখন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে, কারণ ২৬ জুন রাতে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর আসলে স্থানীয়রা যারা তাকে আটক করছিল তারা তাকে সেখানে মারধর করে এবং তাতে কিন্তু তার হাত এবং পা ভেঙে গেছে বলে আমরা জেনেছি। সে এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে। সে চিকিৎসা নিয়ে তারপর তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আর একটি বিষয় হচ্ছে যে মুরাদনগরে যে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছে, ঘটনার পেছনের যে ঘটনাগুলো সেগুলো আসলে পুলিশ তদন্ত করে বের করবে এবং সুষ্ঠুভাবে সেই তদন্ত যেন হয়। এই মামলায় যারা জড়িত আছেন বা অভিযুক্ত হবেন, তাদের কেউ যেন নিরপরাধ হয়ে শাস্তির মুখোমুখি না হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলেছেন। তবে সেক্ষেত্রে এই নারীর প্রতি যে সহিংসতা দেখানো হলো, অর্থাৎ ধর্ষণের ঘটনার পর তার বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগ, আমরা দেখেছি যে ঢাকায় আইন উপদেষ্টা তিনি
আশ্বস্ত করেছেন যে এটি দ্রুত বিচার হবে এবং সেই সাথে যে ভিডিওগুলো ছড়িয়েছে সেই বিষয়ে আসলে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন সেগুলো সরানোর বিষয়ে? আমরা কিন্তু সকাল থেকে এই বিষয়গুলো নিয়ে পুলিশ সুপারের সাথে কথা বলছিলাম। তিনি যেটি বলেছেন যে গতকালকে যখন ভিডিও ভাইরাল হলো তারপরেই কিন্তু তারা একদম সজোরে কাজ শুরু করেছেন এবং রাতের মধ্যে কিন্তু প্রধান আসামিকে গ্রেফতার করেছেন। এছাড়াও ভিডিও ভাইরাল হওয়ার সাথে জড়িত 4 জনকে গ্রেফতার করেছেন। তারা বিষয়টিকে কিন্তু সফলতা হিসেবে দেখছেন। কিন্তু মূলত কাদের ইন্ধনে এই ভিডিওগুলো করা হয়েছিল, তার পেছনে কোনো স্বার্থ রয়েছে কিনা বা স্থানীয়দের কারো কোনো প্ররোচনা রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখছে। তো মূলত এই ভিডিও ভাইরাল হওয়াতেও যে এই নারীর সম্মানহানি হলো সেই বিষয়টিকেও কিন্তু মোটা দাগে একটি অপরাধ বলেই কিন্তু পুলিশ নিয়ে সেটি তদন্ত করছে। আমরা দেখেছি যে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ এবং পিবিআই তারাও কিন্তু ছায়া তদন্তে নেমেছে। শুধুমাত্র একজন নারীর ধর্ষণ নয়, তার পরে তার ভিডিও ছড়িয়ে দিয়ে তাকে যে সামাজিকভাবে নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়া হলো সেই বিষয়ে আসলে কারা জড়িত সেই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করছেন। খন্দকার নিশ্চয়ই এর মাধ্যমে আমরা জানতে পারবো আপনার মাধ্যমেই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করেছে সংস্কার ঐক্য পরিষদ। এছাড়া বিকেলে অর্থ উপদেষ্টার সাথে আলোচনার জন্য 20 সদস্যের প্রতিনিধি দল গঠন করেছে পরিষদ। বিকেলে অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করলেও চলবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সকাল 9টা থেকে বিভিন্ন কর অঞ্চল থেকে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা এসে অবস্থান নেন এনবিআর ভবনের প্রধান ফটকের সামনে। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। ঐক্য পরিষদের মহাসচিব সেহেলা সিদ্দিকী জানান এনবিআর সদস্যদের মাধ্যমে আলোচনার আহ্বান জানানো হয়েছে। এদিকে কয়েকদিনের কর্মসূচিতে অচলাবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে, বঞ্চিত হচ্ছেন সেবা গ্রহীতারাও। 22 জুন থেকে দ্বিতীয় দফায় শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে চেয়ারম্যান অপসারণের 1 দফা দাবিতে। তবে শাটডাউনের আওতামুক্ত আন্তর্জাতিক যাত্রী সেবা। দ্বিতীয় দিনের মধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দর, হিলি ও বেনাপোল স্থলবন্দরে চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন কর্মসূচি। এর ফলে একদিনেই চট্টগ্রাম বন্দর দিয়ে 3680 একক কন্টেইনার রপ্তানি হয়নি। এসব কন্টেইনারের বেশিরভাগই পোশাক শিল্পের। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম ও হিলি থেকে যুক্ত হচ্ছে সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন অনুপম সেন। অনুপম, যেহেতু সেখানে সবকিছু বন্ধ রয়েছে, ফলে এখন এই অচল অবস্থায় আসলে কি পরিস্থিতি, আপনার কাছ থেকে জানতে চাই বর্তমান পরিস্থিতি কি? পরিস্থিতির বিষয়ে একটু জানাতে চাই। আমরা এখন চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেটের সামনে আছি এবং মূলত এই গেটটি দিয়েই সবচেয়ে বেশি পণ্য বন্দরে প্রবেশ করে আবার বন্দর থেকে বের হয় এবং স্বাভাবিক রোববারগুলোতে এইখানে কিন্তু এই সময়টাতে, বিশেষ করে দুপুরের এই সময়টাতে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, বিশেষ করে পণ্যবাহী যানবাহনের ভিড় থাকে। কিন্তু আজকের পরিস্থিতি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারেই আলাদা। আমরা একটু আগের খবরে যেটি জানাচ্ছিলাম যে চট্টগ্রাম বন্দরে এখন এই মুহূর্তে মোট কন্টেইনার সর্বশেষ যে হিসেব, সেই হিসেব অনুযায়ী প্রায় 40,000 এককের মতো কন্টেইনার ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে জমা পড়েছে। যেহেতু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দাবি করে থাকেন যে তারা প্রায় 53,000-এর মতো তাদের ধারণ ক্ষমতা রয়েছে, যদিও এখানে যন্ত্রপাতি বা বিভিন্ন যানবাহন পরিবহন বা সরানোর জন্য, চলাচল করার জন্য কিছু জায়গা খালি রাখতে হয়। সেই হিসেবে কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর কিন্তু অনেকটা একটা আশঙ্কাজনক পরিস্থিতিতে এখন আছে। গত 24 ঘন্টায় সর্বশেষ যে তথ্য একটু আগে আমরা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে যেটি পেয়েছি যে মাত্র 300 এককের মতো কন্টেইনার বা 300 এককের কাছাকাছি কন্টেইনার তারা গত 24 ঘন্টায় এখান থেকে ডেলিভারি দিতে পেরেছেন এবং যে কারণে অনেক রপ্তানিমুখী পণ্য কিন্তু বিভিন্ন ডিপোগুলোতে আটকা পড়েছে, বন্দরে আসতে পারছে না, যেহেতু তাদের শুল্কায়ন বা যে কাগজপত্র সেগুলো জমা দেওয়ার একটি বিষয় আছে। আবার অনেক জাহাজে করে যে পণ্য আসছে, যেহেতু জাহাজের ঘোষণাপত্র জমা দিতে পারছে না, অর্থাৎ যেটি আইজিএম বলা হয় সেটি ঘোষণা দেওয়া যাচ্ছে না, সেগুলোর ক্ষেত্রে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে এই যে চলমান যে কর্মসূচি কাস্টমস কর্মকর্তাদের, সেটিকে ঘিরে কিন্তু দেশের ব্যবসা বাণিজ্যের উপর একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে এবং বন্দর সংশ্লিষ্ট যারা আছেন তারা যে বলছেন যে এই মুহূর্তে শুধু যে এটি টাকার অঙ্কে ক্ষতি হচ্ছে ব্যাপারটি আসলে সেরকম না, এটি বহির্বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি সেটির উপর একটি প্রভাব পড়ছে। অনুভব সঙ্গে থাকবেন, আমরা একটু হিলিতে যেতে চাই। সহকর্মী সাজ্জাদ হোসেন আছেন। সাজ্জাদ হোসেন, এই শাটডাউন কর্মসূচির ফলে হিলিতে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে বলে আপনার মনে হয়?
জি, আপনি জানেন যে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে কাস্টমস কর্মকর্তারা ফুল শাটডাউন পালন করছেন। তারই অংশ হিসেবে কিন্তু আমরা হিলিতে দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু সেই কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শাটডাউন পালন করছেন। এর কারণে কিন্তু সকাল থেকে কিন্তু হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখছি যে বিল অফ এন্ট্রি বা পরীক্ষা বা শুল্কায়ন সবকিছু কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ কাস্টমস কর্মকর্তারা কাস্টমসে আসলেও তারা কিন্তু কোনো কাজ করছেন না। অর্থাৎ ব্যবসায়ীরা বন্দরে এসে তাদের কিন্তু ফিরে যেতে হচ্ছে। আমি কিছুক্ষণ আগে একজন আমদানিকারক ব্যবসায়ীর কাছে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছিলাম আসলে এর প্রভাবটা কি পড়ছে আন্দোলনে। তো তিনি বলছেন যে হিলি স্থলবন্দর দিয়ে যে প্রভাবটা পড়ছে আসলে বলার মতো না। তার কারণ হচ্ছে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য, বিশেষ করে মসুর ডাল, ছোলা এবং বুটের ডাল, মুগের ডাল, এসব শুকনা ঝাল পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়। এইসব আমদানিকৃত পণ্য কিন্তু প্রতিদিনই ছাড় হয়ে বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে চলে যায়, কিন্তু সেটা গত 3 দিন ধরে কিন্তু সেটা কিন্তু পণ্য খালাস হচ্ছে না। অর্থাৎ বন্দরে কিন্তু সেসব পণ্য আটকা রয়েছে। দেখতে পাচ্ছেন যে বন্দরে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ি কিন্তু আটকা রয়েছে গত 3 দিন ধরে। এইসব পণ্যবাহী গাড়ির কিন্তু প্রতিদিন তাদের কিন্তু ডেমারেজ গুনতে হচ্ছে। অর্থাৎ প্রতিটি গাড়িতে তাদের কিন্তু 3 থেকে 4 হাজার টাকা কিন্তু ডেমারেজ দিতে হবে। পাশাপাশি বন্দরে যে চার্জ সেটাও কিন্তু তাদেরকে গুনতে হচ্ছে এখানে। অর্থাৎ সব মিলিয়ে যে যদি বলা যায় তারা কিন্তু ব্যাপক আর্থিক ক্ষতির মধ্যে পড়ছেন। তো তারা দ্রুত এই সমস্যার সমাধান চান এবং যেভাবে হোক না কেন তারা পণ্য কিন্তু খালাস করতে চান। আমি কিছুক্ষণ আগে কাস্টমসে একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছিলাম যে আসলে অবরোধ প্রত্যাহারের কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তো তিনি বলছেন আসলে কেন্দ্রীয় কর্মসূচি কেন্দ্র যদি সিদ্ধান্ত যদি নেয় এবং সন্ধ্যার দিকে হয়তো বোঝা যাবে যে আসলে কি হচ্ছে। এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। সাজাদ এবং অনুপম, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে এই শাটডাউন কর্মসূচি সম্পর্কে জানানোর জন্য। নৌবাহিনীর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। দেশি নাকি বিদেশি প্রতিষ্ঠান টার্মিনালটি চালাবে এমন বিতর্কের মধ্যেই সরকারের এই নতুন উদ্যোগ। দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবার কারণে আগামী 7 জুলাই থেকে নতুন উদ্যোগ কার্যকর হবার কথা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনা নিয়ে গত কয়েক মাস ধরে চলছে নানামুখী বিতর্ক। সরকার ডিপি ওয়ার্ল্ড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে টার্মিনালটি নতুন করে পরিচালনার সিদ্ধান্ত নেয়ার পর বিতর্ক জোরদার হয়। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সরকারি সিদ্ধান্তের বিরোধিতাকারীদের প্রতিহত করার হুঁশিয়ারিও উচ্চারণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন, যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। এর পরপরই বাম জোটসহ নানা মহল সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত পালিত হয় প্রায় 300 কিলোমিটার দীর্ঘ পদযাত্রা। এমন পরিস্থিতিতে টার্মিনালটি সুষ্ঠুভাবে পরিচালনায় নৌবাহিনীকে যুক্ত করার বিষয়ে বন্দরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন নৌ উপদেষ্টা। সবার সহযোগিতা নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেই অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত আছে। বর্তমান অপারেটর সাইফ পাওয়ার টেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 6 জুলাই। টার্মিনালটি নিজস্ব ব্যবস্থাপনায় চালাতে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। ব্যয় নির্বাহে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। কন্টেইনার পরিবহনে লরি সরবরাহে আহ্বান করা হয়েছে দরপত্র। টার্মিনাল পরিচালনায় নৌবাহিনীকে যুক্ত করাকে ইতিবাচকভাবে দেখছেন ব্যবহারকারীরা। বন্দরের আন্তরিকতা থাকলে এবং প্রতিরক্ষা দপ্তরের নৌবাহিনীকে দেওয়া হচ্ছে, ইনশাল্লাহ সম্মিলিত প্রচেষ্টায় আমাদেরও সহযোগিতা থাকবে, তারা সফলতা লাভ করবে। 950 মিটার দীর্ঘ এনসিটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল। গত বছর বন্দরের মোট কন্টেইনারের 44 ভাগ আনা নেওয়া হয় এই টার্মিনাল দিয়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আজ জমা দেওয়া হচ্ছে না। চিফ প্রসিকিউটর সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা হয়। তদন্তে আবু সাঈদ হত্যায় 30 জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। আবু সাঈদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। হত্যার বিচার চেয়ে তার পরিবার গত 13 জানুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়।
অভিযুক্ত 30 আসামির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ গ্রেপ্তার আছেন 4 জন। কোটা সংস্কার আন্দোলনে গত বছরের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ালে তাকে গুলি করে হত্যা করা হয়। জামালপুরের ইসলামপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডেকে নিয়ে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 2টার দিকে উপজেলার জিগাতলা চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সদস্য। তিনি কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। নিহত স্বজনরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাতে ডেকে নেওয়া হয় আব্দুর রহিমকে। বাড়ির উঠানে 10 থেকে 12 জনের একটি দল দেশি অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এ সময় স্ত্রী ও স্বজনরা বাধা দিলে তাদেরকেও মারধর করা হয়। ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহিম। বিষয়টি তদন্তের পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। এই সংবাদ পেয়ে আমি সঙ্গীয় অফিসার ফোর্স সহ তাৎক্ষণিক ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই। ঘটনাস্থলে যে আমি মৃত আব্দুর রহিম মেম্বারের লাশ তার উঠানের উপর দেখতে পাই। তার শরীরে ধারালো অস্ত্রের জখম ছিল। তো লাশ পাওয়ার পর আমি লাশের সুরতহাল সম্পন্ন করি। ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা সদর হসপিটালে প্রেরণ করি। বগুড়ায় নিখোঁজের 3 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শাহজাহানপুরের বোট ক্লাব লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌমিক জলেশ্বরীতলার বাসা থেকে হাঁটতে বের হয়েছিলেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। বন্ধ ছিল তার মোবাইল ফোন। পরদিন সকালে সৌমিকের বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। আজ সকালে মরদেহ লেকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্ঘটনাবশত পানিতে পড়ে মৃত্যু হতে পারে। তবে পরিকল্পিত হত্যাকাণ্ডের দাবি করেছেন তার পরিবার। কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপানে সাজিদুল ইসলাম নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সকালে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, সাজিদুল শনিবার সকালে বন্ধু হাবিবের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে স্কাইভিউ আবাসিক হোটেলে ওঠেন। দিনে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে হোটেলে রাত্রি যাপন করেন। রাতে সাথে থাকা বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ পান করেন। এতে অসুস্থ হলে বন্ধুরা সকাল 9টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। তবে তারা হাসপাতালে না গিয়ে আবার হোটেলে ফিরে আসেন। পরে 11টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণা সহ 9 দফা দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ শুরু করে দুপুর 2টার দিকে শেষ করেন তারা। শিক্ষার্থীদের দাবি হলো, ক্যাম্পাসে 24 ঘন্টা নিরাপত্তা নিশ্চিত, রাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণা, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে 50 সজ্জা করা, প্রশাসনিক সব কার্যক্রম ডিজিটাল এবং অনলাইন ভিত্তিক করা, হলে ডাইনিংয়ে মানসম্মত খাবার প্রদান, কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামো এবং প্রযুক্তিগত সংস্কার, পূর্ণাঙ্গ টিএসসিসি দ্রুত কার্যকর করা। এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। নোয়াখালীর হাতিয়া থেকে এক কিশোরীকে অপহরণ করে 5 মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব 11-এর সিপিসি 3 কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু জানান, আসামি জাহিদ ভুক্তভোগী কিশোরের প্রতিবেশী। গত 6 মাস জানুয়ারি কাজে যাওয়ার সময় জাহিদ ওই কিশোরীর মুখে চেতনানাশক স্প্রে করে তাকে চট্টগ্রামের কাপ্তায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে। এই সময় ওই কিশোরী 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে থানায় 3 জনকে আসামি করে মামলা করা হয়। নওগাঁর রানীনগরে ব্যক্তি উদ্যোগে এবং স্বেচ্ছাশ্রমে চলাচল অনুপযোগী একটি রাস্তার সংস্কার করা হয়েছে। এতে ওই সড়ক দিয়ে যাতায়াতকারীরা দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছেন। স্থানীয় বিএনপি নেতা রাসেল সরকারের আর্থিক সহায়তার
এরই সহায়তায় রিক্সা ভ্যান শ্রমিকদের স্বেচ্ছাশ্রমে নওগাঁ জামালগঞ্জ সড়কের ভক্তের মোড় থেকে মিরাট ব্রিজ পর্যন্ত 1 কিলোমিটার সড়কটি সংস্কার করা হয়। স্থানীয়রা জানান, সড়কটি 17 বছর ধরে অবহেলিত। এর মধ্যে ওই 1 কিলোমিটার অংশে অসংখ্য খানাখন্দের কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি দিয়ে প্রতিদিন নওগাঁ থেকে রাজশাহী, বাগমারা, নাটোর, রানীগড়, আত্রাই সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে অনেক যানবাহন। রাস্তাটি সংস্কার করায় খুশি চালক যাত্রীরা। গাড়ি নষ্ট হয়, প্রতিদিন 500 টাকা ইনকাম হয়, 200-250 টাকা গাড়ি যায়, বল বিয়ারিং ভাঙা যায়। এমপি 29 কাছেও আমরা গেছি, এই করছি এইভাবে আমাদের এই কাজ চলে যাচ্ছে। তুরন্ত জনসাধারণ তাদের মালামাল সুন্দরভাবে পরিবহন করতে পারবে, আমার স্কুলের ছাত্রছাত্রী স্কুলে সুন্দরভাবে যেতে পারবে। জেলা এলজিডি অফিস, ইউনো অফিস, অনেক জায়গায় আমি এই ব্যাপারে জানাইছি যে রাস্তাটা করে দিতে হবে। তারা আশ্বস্ত করছে, কিন্তু আসলে আশ্বস্ত করে কিন্তু কাজটা করে না। এখন আমি দেখতেছি অনেক জনগণের দুর্ভোগ হচ্ছে। এই দুর্ভোগের জন্য আমি আমার নিজের অর্থায়নে, নিজের উদ্যোগে আমি এই রাস্তাটা সংস্কার করে দিচ্ছি। সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগে নরসিংদী সদরের আলোকবালি ইউনিয়নের 40,000-এর বেশি মানুষ। নৌকায় মেঘনা নদী পারাপারে বাড়ছে দুর্ঘটনা। যোগাযোগ ব্যবস্থা সহজ করতে নদীতে সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। তবে এই ব্যাপারে আশ্বাস এলজিইডির কর্মকর্তার। নরসিংদীর সদর উপজেলার আলোকবালি ইউনিয়ন 24 বর্গ কিলোমিটারের এই ইউনিয়নে 9 গ্রামে বাস 40,000-এর বেশি মানুষের। মেঘনা নদী ঘেরা এই চরাঞ্চল থেকে সদরে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। বছরের পর বছর ধরে 20 কিলোমিটার দূরত্বের পথ নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। এতে করে যাতায়াতে লাগছে বাড়তি সময়, ঘটছে দুর্ঘটনা। যদি একটা ব্রিজ থাকতো, যে জায়গায় 15 মিনিট লাগতো ওই জায়গার মধ্যে আমাদের 2 ঘন্টা, এমনকি 3 ঘন্টা, এমনকি 5 ঘন্টা লাগে। চিকিৎসার জন্য যদি আমরা শহরে যেতে হয়, সদরে যেতে হয়, এই সদরে যাওয়ার আগে মুমূর্ষু রোগী যাওয়ার আগে রাস্তাতে মারা যাচ্ছেন। এই ইউনিয়নে কোনো কলেজ না থাকায় শিক্ষার্থীদের যেতে হয় নরসিংদী সদরে। ঝড় বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। 2 ঘন্টার মতো লেগে যায় আমাদের বিদ্যালয়ে আসতে, যার জন্য আমাদের শিক্ষা কার্যক্রমে অনেক ব্যাঘাত ঘটছে। কচুরিপানায় নদী আপনারা দেখছেন, নদী একদম ভরপুর থাকে। এখান থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা অনেক সময় দেখা যাচ্ছে নৌকা থুয়ে এসে পড়তে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, এরই মধ্যে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। শীঘ্রই প্রকল্পের অধীনে একটি সেতু নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন এলজিইডির কর্মকর্তারা। কাজ চলতেছে, আমাদের একটা প্রকল্প আছে, সেই প্রকল্পটার ভিতরে এটার সার্ভে হয়ে গেছে এবং হাইড্রোমরফোলজিক্যাল স্টাডিও হয়ে গেছে। ইনশাল্লাহ এই প্রকল্পটা যদি আলোর মুখ দেখে, ইনশাল্লাহ আমাদের এই ব্রিজটা বাস্তবায়ন হবে খুব শীঘ্রই। এলাকাবাসীরা জানান, আলোকবালি ইউনিয়ন থেকে প্রতিদিন নরসিংদী সদরে যাতায়াত করেন 3,000-এর বেশি মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2টি নয় 3টি চাকা, সামনে ঘুরছে পাখা, রয়েছে হর্ন লাইটও। এমন অভিনব সাইকেল তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছেন সাতক্ষীরায় দিনমজুর জিয়ারুল ইসলাম। ইউটিউব দেখে দোতলা সাইকেলটি তৈরির পর এলাকার বাইরেও ছড়িয়ে পড়েছে তার নাম। সহায়তা পেলে আরও আধুনিক করতে চান বাহনটিকে। শখের বশেই 2টি সাইকেলকে একসাথে যুক্ত করে দোতলা সাইকেল তৈরি করেন জিয়ারুল ইসলাম। সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে তার এই অভিনব বাহনটি দেখতে ভিড় করছেন অনেকেই। 2টি নয়, মোট 3টি চাকা জিয়ারুলের সাইকেলে, বসানো হয়েছে পাখাও। এমন সাইকেল তৈরির ভাবনা প্রথম তার মাথায় আসে ইউটিউব দেখে, এরপর চলে অদম্য চেষ্টা। আমি প্রথম ইউটিউব, ফেসবুক ঘুটাঘুটি করি, আমি দেখছিলাম যে বিদেশি একটা 2তলা সাইকেল বানাই তারা চালাচ্ছে। তারপরে দেখি তাদের খুব উপকার হচ্ছে। আমি চিন্তা ভাবনা করলাম, আমাদের দেশে 2তলা সাইকেল নাই, তা আমি যদি এই 2তলা সাইকেলটা বানাই তাহলে খুব উপকার হয়। প্রাথমিকের গণ্ডি না পেরোলেও দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে জিয়ারুলের উদ্ভাবনের খবর। এলাকার লোকজনও তার পরিচিতির কারণে খুশি। তিনি একজন ক্ষুদি বিজ্ঞানী হিসাবে এলাকায় পরিচিত হয়ে গেছে, কারণ তিনি তারই প্রচেষ্টায় বিভিন্ন কৌশলগতভাবে একটা দোতলা সাইকেল নির্মাণ করেছেন। সে কোনো ইঞ্জিনিয়ার না, কোনো মাস্টার না, কোনো প্রযুক্তি না, সে নিজে তার ব্রেন দিয়ে, মেধা দিয়ে জিনিসটা তৈরি করেছে। সহায়তা পেলে ব্যতিক্রমী আরো বাহন তৈরির আশা তরুণ জিয়ারুলের।
এই সাইকেলটা আরো উন্নতি করতে পারতাম। সাইকেলটা যতদূর পারিছি ততদূর করেছি, টাকার সাথে পারি না, গরিব অসহায় মানুষ, জন মজুরি দিয়ে এখন সরকারি সুযোগ সুবিধা যদি পাই তাহলে দেশে আরো এছাড়া সাইকেল আরো উন্নতি করি, বিভিন্ন রকমের সাইকেল বানাতে পারতাম। সাইকেলটির ছবি ইউটিউবে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমেও উঠে এসেছে জিয়ারুলকে নিয়ে খবর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চা শ্রমিকদের ভূমির অধিকার, 600 টাকা মজুরি সহ 10 দাবিতে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো চা শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রথম সম্মেলন। সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম থেকে শতাধিক বাগানের হাজারো শ্রমিক, ছাত্র, যুবরা অংশ নেন। চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা জানান, আগামীতে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন নামে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। কাউন্সিল অধিবেশনে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র গ্রহণ করা হয়। এছাড়াও শোক প্রস্তাব, সাংগঠনিক রিপোর্ট, নতুন কর্মসূচি গ্রহণ ও অর্থ রিপোর্ট উত্থাপিত হয় কাউন্সিলে। গোপালগঞ্জে ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে। সকাল 11টা থেকে সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকদিন আগে লিটন মেম্বারের সমর্থক সাজিদের বিরুদ্ধে একই গ্রামের ইব্রাহিম শেখের ভ্যান চুরির অভিযোগ ওঠে। এ নিয়ে সকালে সালিশ বৈঠকে দুই পক্ষের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারীসহ অর্ধ শতাধিক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 56 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। এছাড়া আজকের সমগ্র বাংলাদেশে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাই।